সিঙ্গাপুরে সিনেমা মানেই ইউনিভার্সাল স্টুডিও। অ্যাজ অ্যান অ্যাক্টর, ট্রু অ্যাক্টর, অঞ্জন দত্তকে কিন্তু ইন্ডাস্ট্রি ততটা ব্যবহার করেনি। প্রসেনজিতের ইন্টারভিউ থেকে আমি এখানেই যাচ্ছিলাম, এটাও তো অদ্ভুত যে এটা কেন আজকে তাদের মানে দুদিন একসঙ্গে কাজ করেছে এতদিন, এই আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে থাকবে যে ঠিক আছে তোমারও কিছু ভালো আছে আমারও কিছু ভালো আছে। অবভিয়াসলি হি ইজ দ্য বিগার স্টার দ্যান সৃজিত। যতটা সহজে আজকে অপর্ণা সেনকে বলতে পারবো শ্রীনাদি তোমার রীতি মৃণালিনী আমার একদম ভালো লাগেনি, বা যতটা সহজে আমি ঋতুকে বলতে পারবো ঋতু তোমার ছবিটা আমার এটা একদম ভালো লাগেনি, ততটা সহজে আমি অনেস্টলি সৃজিত বা কৌশিক বা মৈনাককে বলতে পারছি না, কারণ ওরা বোধহয় মেনে নিতে পারবে না। অঞ্জন দত্তের ছেলে, ও অঞ্জন দত্ত শুটটা করে দেয়। অনেকে চাইছে একসাথে কাজ করতে। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। সিনে সিঙ্গাপুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সিঙ্গাপুরে সিনেমা মানেই ইউনিভার্সাল স্টুডিও। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের অরিজিনাল ইউনিভার্সাল স্টুডিও আপনাদের দেখিয়েছি, আর তারই রেপ্লিকা সিঙ্গাপুরে। আর সেখানে আমরা নিয়ে এসেছি বাংলা ছবির বর্ণমালা যদি শুরু করতে হয় তার একেবারে আদ্যক্ষরকে অতে অঞ্জন দত্ত এবং নীল দত্ত আমাদের সঙ্গে এই সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে হাজির হয়েছেন। আসুন কথা বলি অঞ্জনদা আর নীলের সঙ্গে। অঞ্জনদা, আমরা এত গ্লোবাল সিনেমার কথা বলি, একেবারে সরাসরি গ্লোবের নিচে এই মুহূর্তে, তো কেমন লাগছে ইউনিভার্সাল স্টুডিও? মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের প্রায় একসঙ্গে যাওয়ার একটা সুযোগ হয়েছিল, আজকে এই সিঙ্গাপুরে এসে দাঁড়িয়ে ইউনিভার্সাল স্টুডিও বাংলা ছবির চলচ্চিত্র উৎসব, একেবারে নিখাত 7টি বাংলা ছবির, তাই নিয়ে বিপুল উদ্দীপনা এই সিঙ্গাপুরে। কেমন লাগছে তোমার? ভালোই। আমি ব্যক্তিগতভাবে আমেরিকান ছবি থেকে বড় হয়েছি, স্পেশালি হলিউড ছবি থেকে বড় হয়েছি। সো অবভিয়াসলি সেখানে ইউনিভার্সাল, এমজিএম, প্যারামাউন্ট, এইগুলো অনেক মেমোরিজ আছে ছোটবেলার। এখানে এখন চলছে লায়ন কিং বা কোনো কিছুর মিউজিক চলছে, এটা একটা ছোট রেপ্লিকা অফ দ্য বড় স্টুডিওটা, কিন্তু ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে। আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে বাংলা ছবি ইউজুয়ালি কি হয়, কিছু মানে বাইরে কয়েকটা নিয়ে গিয়ে বাঙালি অর্গানাইজাররা করে, কিন্তু আমার যেটা ভালো লাগছে এক্ষেত্রে সুমন ইজ দ্যাট এই যে নির্ভানা বা মিরভানা আর মীর এবং আরও যারা এটা অর্গানাইজ করেছে, লোকাল সিঙ্গাপুরিয়ান, তাদের এখানকার ফিলিপিনো, তাদের জড়িয়ে নিয়ে বাংলার একটা বাংলা ফিল্ম হচ্ছে। অঞ্জনদা, একটা জিনিস লক্ষ্য করেছো, কালকে যে অনুষ্ঠানটা, উদ্বোধনী যে অনুষ্ঠানটা, তাতে অন্তত 70% কিন্তু অভারতীয়, ফরগেট অ্যাবাউট বেঙ্গলিজ। মানে এটা বঙ্গ সম্মেলন আলটিমেটলি নয়, গ্লোবাল সিনেমার একটা উদযাপন। এবং যখন হলে আমরা দেখছিলাম যে অভারতীয় দর্শকরা, তার ভেতরে চীনে দর্শক আছে, ফিলিপিন্সের মানুষ আছেন, তারা ওই সাবটাইটেলগুলো পড়ে রিয়াক্ট করছেন, হাসছেন, হাততালি দিচ্ছেন, এটা বোধহয় অভূতপূর্ব। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ইউজুয়ালি বাঙালিরা রাখে, কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেটা হয়, ওয়ার্ল্ড সিনেমা সবাই দেখছে, এই ক্ষেত্রে সেই রকম আমার সেই মর্যাদা লাগছে যে বাংলা সিনেমা আবার অন্যরাও দেখছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, আমার সময় শেষ হয়ে এসছে, আমি অনেক বয়স হয়ে গেছে। কি বলছো? অঞ্জন দত্ত এভারগ্রিন, এভার ইয়াং না, কিন্তু আমরা বাংলা সিনেমা বলতে বিদেশিদের কাছে, মানে আজ যদি আমি একটা নর্মাল সিঙ্গাপুরিয়ান বা নর্মাল ফিলিপিনো বা নর্মাল একটা চীনেকে ধরি, সে বলবে সত্যজিৎ রায় বা টুকটাক এরকম 4টে নাম বলবে, কিন্তু আমরা যে আমি কিন্তু সেই যুগটাকে শ্রদ্ধা দিয়েই বলছি যে তারপর আমরা কিন্তু তার পরের জেনারেশন, আমরা থার্ড জেনারেশন, এই থার্ড জেনারেশনের যে আবার একটা অন্য ধরনের বাংলা সিনেমা হচ্ছে, সেইটা যে সেলিব্রেটেড হচ্ছে আমার খুব ভালো লাগছে। মানে এই এতগুলো অল্প বয়সী ডিরেক্টর, তাদের অ্যাক্টার্স, স্টার্সরা এসছে, এইটা সেলিব্রেট হওয়া দরকার। এবং
সেটা খুব আমার কাছে মানে লাভবান হচ্ছে বাংলা সিনেমা অনেক বেশি। নীল, আমার যতদূর মনে আছে আমেরিকা ইউনিভার্সাল স্টুডিওতে তুমি মিস করেছিলে। তো এই তার ছোট রেপ্লিকায় তার একটা ক্ষুদ্র সংস্করণ, কিন্তু নিখুঁত ক্ষুদ্র সংস্করণ, কেমন লাগছে তোমার? দারুণ লাগছে আমার এখানে এসে, এবং এই যে মিউজিকটা চলছে পেছনে হলিউড, মানে এই মিউজিকটা শুনলেই মনে হয় মানে অ্যাজ ক্লোজ অ্যাজ আমরা যেতে পারি হলিউডের কাছে। এই মিউজিকগুলো ছোটবেলা থেকে অনেক শুনেছি, বড় বড় ছবি জুরাসিক পার্ক, ইটি। তো ইউনিভার্সাল স্টুডিওর সাথে অনেক মেমোরিজ আর কি যুক্ত রয়েছে, এবং সেখানে একটা কাজের সংক্রান্তে এসে ভালোই লাগছে। অঞ্জনদা, তোমার ছবির কথা যদি আমি বলি, কিছুদিন আগে তুমি বিবিডি করলে। এই মুহূর্তে যে কাজগুলো নিয়ে তুমি ব্যস্ত, 70-এর দশকে বাংলা, 70-এর দশকে রাজনীতি, সমাজ, অর্থনীতি তুলে ধরছো, এই মুহূর্তে কোন কোন প্রজেক্ট তোমার হাতে, এবং ভবিষ্যতে বাঙালি দর্শকদের আগামী কয়েক মাসের মধ্যে কি কি দিতে চলেছে অঞ্জন দত্ত? আমি তো এখন মাঝখানে একটা গ্যাপ নিয়ে একটা থিয়েটার করছি, বহুদিন পর একটা বাংলা থিয়েটার করতে আসছি। বাংলায় গ্যালিলিও করছি আমি, আমার বয়সটাও গ্যালিলিও করার মতন হয়েছে বলে। এবং এরপরে আমি যে ছবিটা করছি সেটা আমার একটা ব্যক্তিগত জায়গা থেকে, আমার নিজের কথা আমি বলছি, আমার বড় হওয়ার গল্প, দত্ত ভার্সেস দত্ত। সেটা খুব খুব পার্সোনাল একটা ছবি আমার কাছে নিজের মনে হয়। দেন যদি আমি ধরি বো ব্যারাক্স, বং কানেকশন করে রঞ্জনা অব্দি এলাম আমি, এবার আরেক ধাপ উঠতে হবে আমাকে, আরেকটা অন্য জায়গায় যেতে হবে। আমি মানে উন্নত মানের বলছি না, মানে আরেকটা ডিফারেন্ট কোথাও দর্শককে নিয়ে যাওয়া আর কি। আরেকটা ছবি নয়, আরেকটা ডিটেকটিভ থ্রিলার, একটা কমেডি না করে আমি একটা ব্যক্তিগত জায়গা থেকে একটু বড় মাপে, স্কেলটা বড়, 70-এর দশক, সময়, তার গান, তার পার্ক স্ট্রিট, তার নকশাল বাড়ি, সব কিছু নিয়ে একটা যে মজা, সেইটা তৈরি করার চেষ্টা করছি। তারপরে আমি আরেকটু বড় স্কেলে একটা ছবি করছি, গণেশ টকিজ বলে। এটা বাঙালি কমিউনিটি আর অবাঙালি কমিউনিটিকে নিয়ে, মানে একটা বিয়ে বাড়ির ছবি। আমার মনে হয়েছে যে একটা বাংলা ছবিতে একটু অবাঙালিদের ঢোকানো দরকার, মানে শুধু বাংলা ছবিতে, আমাদের ছবিতে, আমার ছবি, তারপর অনিরুদ্ধর ছবি, আমরা হিন্দি আনিনি, ইংরেজি এনেছি। এবার আমার মনে হচ্ছে বাংলা ছবিতে একটু যদি হিন্দি আনা যায়, একটু মিক্সড একটা অন্যরকম গণেশ টকিজ। এবং তারপরে আমার যেটা খুব ইচ্ছে, যে সেটাও অলরেডি সই হয়ে গেছে, যে এটা সামনের বছরে, যে দার্জিলিং নিয়ে আমার পুরো ছবি কোনো নেই, বাংলা একটা গোটা ছবি নেই দার্জিলিং নিয়ে। তো আমি দার্জিলিং শুটিং করেছি, চরলেটস একটু আছে, এতে একটু আছে, ওতে একটু আছে, কিন্তু একটা গোটা ছবি দার্জিলিং নিয়ে একটা বাংলায় ছবি আমি করতে চলেছি, দার্জিলিং এর রাস্তায় বলে। তোমারই গল্পে? আমারই গল্প। এই গণেশ টকিজ আর দার্জিলিং এর রাস্তায় দত্ত নভেম্বরে রিলিজ করবে। একটা পারসেপশন আছে, বিশেষ করে ঔপন্যাসিকদের বা গল্পকারদের, তারা কেরিয়ার, মানে লেখার কেরিয়ার বা সাহিত্য সৃষ্টি শুরু করেন আত্মজীবনী দিয়ে। মানে নিজের জীবনে প্রভাবটা এত বেশি থাকে যে একেবারে শুরুতে অতটা ম্যাচিউরিটি থাকে না সেই প্রভাবটা কাটিয়ে ওঠার। তোমার ক্ষেত্রে তো উল্টো হলো, তুমি সাফল্যের তুঙ্গে পৌঁছে তারপরে নিজের কথা, নিজের প্রজন্মের কথা, নিজের সময়ের কথা, সেইগুলো রিফ্লেকশন ঘটাচ্ছ। এইটা একটু ব্যাখ্যা করবে? তার কারণ সুমন, আমার মনে হয় দ্যাট আমার কাছে সবসময় মনে হয়েছে যদি আমি আত্মজীবনী লিখি, আমি মিথ্যে কথা লিখতে পারবো না, আমি বলতে পারবো না। আমি অনেক সত্যি কথা বলতে হবে, যেগুলো হয়তো অনেক সময় অনেকের মেনে নেওয়া অসুবিধে। সত্যি কথা বলতে মারাত্মক সাহস লাগে, মানে বাংলায় সৎ আত্মজীবনী দুর্লভ, কিন্তু সেটা না করলে করে লাভ নেই। সেইটা করতে গেলে না একটা ম্যাচিওরিটি লাগে, একটা দূর থেকে দেখা লাগে, মানে কাউকে হার্ট না করেও অথচ সত্যি কথাটা বলার জন্য দূর থেকে আমার মনে হয় দরকার একটু বয়স, ম্যাচিওরিটি। এখন আমি যখন পুরনো জিনিসটা দেখছি, একটা সেন্স অফ হিউমার, একটা কৌতুক বোধ থেকে, একটা ভালোবাসা থেকে আমি সেই মানুষগুলোকে দেখছি। তার অধিকাংশ নেই, 2-4 জন বেঁচে আছে, তারা কি করবে আমি জানি না, আটকে উঠবে হয়তো আমার ছবি দেখে। কিন্তু আমার মনে হয় দ্যাট এইটা লাগে, ডিস্টেন্স লাগে মানে দেখতে আর কি, এবং সেটা অনেক মজার। আমার সময় লেগেছে। আমি প্রথমেই করতে গেলে একটু সেন্সেশনাল হয়ে যেত, একটু ভালো হতো না, কিন্তু আমার সময় লেগেছে। এখন মনে হচ্ছে আমি একটা বয়সে এসেছি যেখানে করি, এরপরে বয়স বেড়ে গেলে আর আমি পারবো না। আমি পরপর 2-3টে ছবি করে ফেলছি, কারণ সত্যি কিন্তু আমার মনে হচ্ছে আমার যথেষ্ট বয়স হয়ে গেছে। এবং সিনেমা এমনই একটা জিনিস যে খুব ফিজিক্যালি বয়স বেড়ে গেলে করা যায় না। আমরা মৃণালদাকে বারবার বলি সিনেমা করতে, কিন্তু আমি বুঝতে পারি ওনার পক্ষে ইটস ডিফিকাল্ট, করা সম্ভব নয়। আর অনেক অল্প বয়সী ছেলেরা আসছে, মেয়েরা আসছে, তার ছবি করছে, অ্যান্ড ভালোই তো হচ্ছে, ভালো করছে।
আমরা অবশ্য বিশ্বাস করি অঞ্জন দত্তের বয়স বাড়ে না, বাড়তে পারে না। নীল, জাতীয় পুরস্কার পাওয়ার পর তোমার জীবন কতটা পাল্টেছে? তোমার বারবারই আমি একটা প্রশ্ন করি যে অঞ্জন দত্তের ছেলে, ও অঞ্জন দত্ত শ্যুটটা করে দেয়, এই ধরনের একটা বিশ্বাস, একটা সমালোচনা, একটা হয়তো ভিত্তিহীন সমালোচনা, সেটা কি জাতীয় পুরস্কার পাওয়ার পর একটু অন্তত কমেছে? হ্যাঁ, কিছু অনেকটাই কমে গেছে। যেটা হয়েছে জাতীয় পুরস্কার পাওয়ার পর কাজ অনেক বেশি করছি, অনেক বেশি কাজ করছি, এবং সেটা একদিক থেকে আমার খুব ভালো লাগছে যে কাজের মধ্যে দিয়ে অনেকটা সময় কেটে যাচ্ছে, এবং চেষ্টা করছি কাজটা আরও ভালো করে করতে, আরও অন্যরকম করে করতে। লোকেদের, প্রডিউসার ডিরেক্টরদের ডিমান্ডস বেড়ে গেছে অনেক বেশি, এবং সেটার থেকে আমিও চেষ্টা করছি অন্যরকম কাজ করতে। এবং সেখানে যে কম্প্যারিজনটা বলছো সুমনদা, সেই কম্প্যারিজনটা জাতীয় পুরস্কার পাওয়ার আগে কমে গেছিল। এখন সত্যি এখন অনেকে আবার চাইছে দুজনে আমরা একসাথে কাজ করি, যে বাবা লিখলো আমি সুর করলাম, বা আমার সুরে কেউ একটা কথা বাবা গাইলো, সেইটা চাইছে। বিকজ হয়তো রঞ্জনা যেহেতু মিউজিক্যাল, সেখানে মিউজিক ডিরেক্টর এবং পরিচালক দুজনে মিলে পার্নোকে ট্রেন করা বা ভাবা বা এখানে কি গান হবে, যদিও পুরনো একটা গান বৃষ্টি দেখেছি গানটা ব্যবহার হবে, সেটা কিভাবে হবে, এটা যৌথ একটা উদ্যোগ বলে অনেকে চাইছে একসাথে কাজ করতে। অঞ্জনদা, এটা তো শুধু বাবা ছেলের সম্পর্ক নয়, একটা প্রজন্মের সঙ্গে আরেকটা প্রজন্মকে হয়তো ছেলের জীবন দিয়ে, ছেলের চোখ দিয়ে দেখা। তোমার ছবিতে সবসময় আমরা দেখেছি যে নতুন, মানে যারা তথাকথিত তারকা হয়নি, সেই নতুন অভিনেতা অভিনেত্রীদের তুমি সুযোগ দিয়েছো, লিড কাস্ট করেছো। তো সেইটা কি এই প্রজন্মটার সঙ্গে তুমি এত সহজে রিলেট করতে পারো বলে? এই সাহস তো অন্য পরিচালকরা কমই দেখান। সেইটা কিন্তু আমাকে যারা এনেছেন তাদের সেটা ছিল। মানে আমি বলছি, আমি তো মৃণাল সেনের হাত ধরে এসেছি, বা তাদের সেই জিনিসটা ছিল। তারা একটা মমতা শঙ্কর, একটা মিঠুন চক্রবর্তী, একটা অঞ্জন দত্ত, একটা ধৃতিমান, একটা শিলা এনেছিল। কিন্তু তো আমার সেই সাহসটা পেয়েছিল। আমার সবসময় মনে হয় যে মানে এটা দুর্ভাগ্য, আমার খারাপ লাগে এদের। নতুনরা যদি না আসে তাহলে ইয়াং ইন্ডাস্ট্রিটা ইয়াং থাকে না। এবং অনেক ভালো ভালো অ্যাক্টার্স, তারা অনেক, আমার ক্ষেত্রেও যদি তুমি ধরো সুমন, আজকে আমি অনেক অভিনয় করেছি, কিন্তু মেইন স্ট্রিম বা বৃহত্তর বাংলা সিনেমা সেইভাবে কিন্তু আমাকে অ্যাক্টর হিসেবে দেখেনি। আমার গানের শ্রোতারা আমাকে রঞ্জনা দেখে অ্যাক্টর হিসেবে চিনছে, অর্থবাস দত্ত। এই দুঃখ, বিকজ আমি করতে পারিনি, ইন্ডাস্ট্রি আমার সেই জায়গাটা দেয়নি। তো আমার মনে হয় যে আজকে যদি পরমব্রত বা রুদ্র বা এই আরো কম, মানে আমি এই সৌমিত্রদার গ্র্যান্ডসান নাতিকে নিয়ে করছি, এই রণদীপকে নিয়ে করছি, এই জেনারেশনটা যদি রাইট বয়সে না হয় না, তাহলে মানে মানে এটা অন্যান্য ফিল্ডে, জার্নালিজম কারেক্ট বয়সে তুমি দেখবে, ডাক্তারি তাও কারেক্ট বয়সে, শিক্ষকদের মানে বুড়ো না হলে, এখন শিক্ষক অল্প বয়সী হয়ে গেছে, তো সিনেমার লোকেরা কেন যে অল্প বয়সী ইউথটাকে প্রিজার্ভ করছে না? অনেক বয়স হয়ে গেলে তো পারবে না করতে, অনেক মানে কম বয়সে তো বেশি দেওয়ার থাকে, তো সেই ট্যালেন্ট নষ্ট হয়ে যাবে বলে আমার মনে হয়। এটা কিন্তু আমি কোনো দায়িত্ব, আমরা বাংলা সিনেমার দায়িত্ব বলছি না, এটা আমার সিনেমাটা বেটার হচ্ছে, আমার সিনেমা চলো লেটস গো 4-5টা বয়স্ক লোক নিয়ে হবে না, সেইটাই আমার কাছে মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা তুমি বলছো যে বাবা ছেলের ব্যাপারটা, আমার মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। শোন, আজকেই তোমার সঙ্গে কথা বলবো, ইউনিভার্সাল স্টুডিওতে আসবো ভেবে আমি ভাবছিলাম কি অ্যাকচুয়ালি হয়েছে। মানে সিরিয়াস বাংলা সিনেমা, বা ভালো বাংলা সিনেমা, বা রুচিশীল বাংলা সিনেমা থেকে গান বা মিউজিক সরে গেছিল। অথচ ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় সিনেমার হিস্ট্রি এবং বাংলা সিনেমার ভালো সিনেমার হিস্ট্রি, কিন্তু ভালো গান মানে ভালো সিনেমা মানে ভালো গান, উত্তম মানে হেমন্ত মানে মানে গুরুদাত মানে এস.ডি. বর্মন, রাজ কাপুর মানে শঙ্কর জয়কিশন, এবং আমাদের উত্তম কুমার মানে হেমন্ত বামান্না, আর ওদিকে মানে এবং খান্না মানে কিশোর, এবং আমাদের রহমান মানে বা মণিরত্নম মানে রহমান। এই যে ট্রেডিশন আছে, কিন্তু এটা ঘটনা, এই ট্রেডিশনটা কোথাও গিয়ে, এটা একটা ইন্টারেস্টিং ট্রেডিশন। ইভেন সত্যজিৎ রায় আর রবিশঙ্কর, এই প্যারিটিটা খুব ইন্টারেস্টিং। মিউজিক আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট, এটাকে অস্বীকার করা যায় না, কিন্তু সেইটা না 80-র দশকে কোথাও হারিয়ে গিয়েছিল। আমার মনে হয় আমার কৃতিত্ব বা আমাদের মতো, আমার অনিরুদ্ধ রায়চৌধুরী এবং আমরা দুজনে কিন্তু দুটো ভালো মিউজিক ডিরেক্টরকে চুজ করলাম,
নীল ইনসিডেন্টলি আমার ছেলে হয়ে গেছে, শান্তনু অরিন্দমের নিজের আত্মীয় নয়, এই অনিরুদ্ধ। সেইটা বোধহয় আবার ভালো গান ভালো সিনেমাকে আবার ফিরিয়ে আনলো। এটা কিন্তু আমরা করেছি, যেটা পরবর্তীকালে সৃজিত আর অনুপম করলো। এটা ভেরি ইন্টারেস্টিং। তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, গান থাকলে ক্ষতি কি? গান থাকতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু এটা ভালো পপুলার জনপ্রিয় একটা জমাটি বাংলা সিনেমা যদি ভালো গান না থাকে ভালো হতে পারে না। কিন্তু এই জুটিটা কেন বলছো? মানে ধরো আজকে সৃজিত নীলকে নিয়ে করলো বা টনি অনুপমকে নিয়ে করলো, মানে এটাও তো হতে পারে। সেটা হওয়া দরকার, সেটা না হলে হবে না। কিন্তু এই ভালো ডিরেক্টরের সঙ্গে একটা ভালো মিউজিক ডিরেক্টর দরকার। মানে আমি ওর সঙ্গে কাজ করতে করতে এবার অন্য কেউ ওর সঙ্গে কাজ করা উচিত, সেটা ডেফিনেটলি উচিত। কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কারণ আমি জনপ্রিয় মিউজিকটা বুঝি না। আমি দেখলাম আমার দ্বারা হবে না, এবং কবির সুমনও জনপ্রিয় মিউজিক আমার মনে হয় না, সে এটা আমার মনে হয় নিশ্চয়ই করতে পারবেন। আমি মনে করি এটা নীল কিন্তু জনপ্রিয় মিউজিক পছন্দ করে, ও এ আর রহমানকেও পছন্দ করে, আবার জন উইলিয়ামসকেও পছন্দ করে, আবার এলভিস প্রেসলিও শোনে, আবার সব কিছু শুনছে। আমি অতটা শুনিনি, অতটা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওকে আমি নিয়েছি। সেরকম এই শেয়ারিংটা দরকার। ভালো মিউজিক ভালো সিনেমার জন্যই বোধহয় আমরা আবার ফিরিয়ে আনলাম এটা, সেইটা দরকার। দু চারটে মিউজিক ডিরেক্টর তো হলো, শান্তনু তো বাংলা সিনেমা করতো না, অনুপম তো এলো, নীল তো এলো, আবার তো এলো জিনিসটা। আমাদের একটা যেটা প্রবলেম হয় সুমনদা, যেটা হচ্ছে যে আমরা না অনেক সময় যেটা অ্যাক্টিং এর ক্ষেত্রে অভিনেতাদের হয় একটু টাইপ কাস্টেড হয়ে যাচ্ছে, না আরবান ছবি মানে নীলকে নিচ্ছি। আর যদি আমি ঠিক এই প্রশ্নে আসতে চাইছিলাম যে ধরো এটা একটা পারসেপশন, বাস্তব কি রঞ্জনদা বলতে পারবে যে রঞ্জনা শহরে ফাটিয়ে চলবে, মফস্বলে ততটা চলবে না, প্রত্যন্ত গ্রামে আরেকটু খারাপ চলবে। তোমার মিউজিকের ক্ষেত্রেও কি মানে আরবান ফোক বল বা আরবান মিউজিক বল সেই একই ক্লাসিফিকেশন গুলো? এইটা খুব অদ্ভুত, মানে সঙ্গীতের কোনো ব্যারিয়ার থাকার কথা নয় আইডিয়ালি। মানে আর্ট যেভাবে, মানে সবাইরই একটা গান ভালো লাগতে পারে, যে কারোর, মানে এই বুদ্ধিজীবীদের সুমনদার গান ভালো লাগলো বা আমার গান ভালো লাগলো, বা একদম যারা নাচতে, আমার নাচের গান আমি করতে পারি না, এরও এই পারসেপশনসগুলো আবার একটা প্রবলেম তৈরি করছে। এই নতুন বাংলা ছবি যেটা সেলিব্রেট করতে আজকে আমরা সিঙ্গাপুরে আসছি, তাদের অডিয়েন্স দেখছে, সাবটাইটেল দেখছে, একটা থিয়েটারে গিয়ে প্রজেকশন সাউন্ড অনেক, সেইখানে যদি আমাদের নিজেদের মধ্যে আমরা এই ছোট ছোট পারসেপশনসগুলো না পাল্টাই, যে আজকে কমার্শিয়াল ছবি মানে আমরা একটা কথা বুঝি, আর ওটা তো কমার্শিয়াল নয়, গ্রামে চলবে না, কেন চলবে না? আমি এখানে প্রশ্ন রঞ্জনদা, এটা কি পারসেপশন নাকি এটা রিয়েলিটি? সত্যি গ্রামে অতটা আমি বলছি পুরোপুরি নয়, পুরোপুরি রিয়ালিটি নয়, খানিকটা রিয়ালিটি আর খানিকটা পারসেপশন, যে পারসেপশন রিয়ালিটি থেকে আমাদের সরিয়ে রেখেছে, আরো বেশি করে ওটাকে চেপে দিই। যে আজকে বর্ধমান বা মানে প্রত্যন্তর কিছু কিছু প্রত্যন্ত জায়গায় মালদা টালদার ইন্টেরিয়ার আমি তো গিয়ে শো করছি, নীল তো গিয়ে আমরা গানের শো করেছি, এখনো করছি, ফিরে গিয়ে আবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, কোথায় কোথায় গড়ানহাটা বড়ানহাটা করছি। তো সেখানে তো গান হিসেবে সেগুলো শুনছে। আমি বলছি যে কিছু কিছু জায়গায় ডেফিনেটলি চলবে। ডিস্ট্রিবিউশন সেট আপটা সেরকম হয়নি, এবং এখনো ডিস্ট্রিবিউটাররা মানসিকভাবে ওইখানে অতটা পুশ করছে না। আর পুশ করতে হবে, দেখাতে অভ্যস্ত করতে হবে। ওইখানকার যারা বাঙালি তারা ডিভিডি দেখে ছবি দেখে, বা আরেকটু কাছের যারা তারা কলকাতায় প্রাচীতে এসে ছবি দেখে। আমার ব্যোমকেশ বক্সির প্রাচীর অডিয়েন্স সব বাইরে শিয়ালদার অডিয়েন্স ছিল। কেন তারা ওখানে যাচ্ছে না? তাদেরও মানে ওখানেও লোক তো মানে কিছু লোকে, গ্রামের লোকে কুড়ে ঘরে বাস করে এরকম বললে তো হবে না। মানে সেখানেও তো কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়াশোনা, তাদের ইন্টেলেক্টকে আন্ডারএস্টিমেট করছে। মেদিনীপুরের ছেলেরা কি পড়াশোনা করে না? সেখানে কি কোনো কলেজ নেই, বিদ্যালয় আর নেই? কলকাতা কাঁপাচ্ছে কারা? তাদের মধ্যে জেলার ছেলের পার্সেন্টেজ কত? ইউজ। হ্যাঁ, অনেক আছে। তো সেইটা ভাঙা দরকার খানিকটা। কিন্তু আমি বলছি যে চলবে, চলতে মানে ডিপেন্ড করছে। আমি যেরকম 100% শিওর ছিলাম রঞ্জনা চলতো, আমি 100% শিওর ছিলাম, কারণ ফাইনালি গিয়ে তো এটা একটা বাবা মেয়ের গল্প, একটা শিক্ষক, আমি 100% শিওর ছিলাম এটা চলবে। ব্যোমকেশ চলেছে, জাস্ট ব্যোমকেশ ধুতি পড়েছে বলে চলেছে, আমি বিশ্বাস করি না। সেই কারণে যে আরেকটু পুশ করা যায়, সবাই মিলে যদি আরেকটু বিশ্বাস করে সেটা, তাহলে হবে। আর তা না হলে একটা জোর করা একটা কি বলবো, মানে সস্তা নাচ গান, অতি নাটকীয় একটা সস্তা ছবি, সাউথ ইন্ডিয়ার কপি করার ছবি ওখানে চলবে, আর কলকাতা শহরে শ্রীজিতের ছবি চলবে। সেই ডিফারেন্সটা বাংলায় ভেঙে দেওয়া উচিত। এক সময় কিন্তু কলকাতায় চলেছি, যা বাইরে সপ্তপদী কলকাতা হিট, সব অন্য জায়গায় হিট, কেন সেটা হবে না?
আমার মনে হয় এইটা না পারসেপশনটা ভুল, যে ধরনের ছবি আমরা কমার্শিয়াল বলে করছি সেগুলো কিন্তু যে খুব চলছে সেরকম নয়, রমরম করে যে চলছে, একটা চললো এবার গত 2 বছরের ট্রেন্ড দেখো না, চলেনি? কোটি কোটি টাকা বাজেটের ছবি মুখ থুবড়ে পড়েছে, আবার একেবারে আরবান রঞ্জনার মতো ছবি চলেছে, মানে এবং সত্যি, এবং যারা যারা প্রযোজকরা ওই ধরনের ছবিতে বিশ্বাস করতো তারা কিন্তু অন্য ধরনের ছবিতে এসছে। সুতরাং আমি খুব খুশি হব আমায় যদি ধরুন আমি রানাদা সুদেশনাদির সাথে আমি ক্রস কানেকশন করেছি, তারপরের ছবি এখন দুম করে আমায় বললো যে একটা এরকম গান করতে, যেটা একদম আমার কাছ থেকে এক্সপেক্ট করে না, সেইগুলো সে নাচের একটা গান বা একটা আইটেম সং, সেটা আমি এনজয় করবো, সেটা আমি যদি করি একটু অন্যভাবে করবো, সেটাই তো হতে হবে। আমার মনে হয় এটা পড়াশোনা শিক্ষারও গল্প নয়, মানে একটা সিনেমা বা গান কোথায় মানুষকে নাড়া দিচ্ছে এটা বলা মুশকিল। হ্যাঁ, সেই এবিলিটি থাকা দরকার। ভবিষ্যৎ চলবে না গ্রামে, আমি হাজার প্রচন্ড চলবে। এমন কি আছে যেটা প্রচন্ড ইন্টেলেকচুয়াল ভূতের ভবিষ্যতে? এবং তাহলে তো উল্টো বলতে হয়, তাহলে এই ছবিগুলোর এত হাইপ হয়, মানে যে ছবি বলি গ্রামে চলে সেটার এত পাবলিসিটি কেন কলকাতায় করা হয়, বড় হোর্ডিং লাগে, পোস্টার লাগে, তাহলে কলকাতায় ওগুলো চলে না, সেটা বলতে হয়। না, কলকাতা হাইপটা তৈরি করে গ্রামে চালানো হয়। এটা একটা অদ্ভুত পারসেপশনে ফলস পারসেপশন দেয়া। হ্যাঁ, এটা কিন্তু খুব স্যাড। প্রযোজকরা যদি একটু ভাবে তাহলে আমাদের পক্ষে অনেক বেশি আরো ইন্টারেস্টিং হয় ব্যাপারটা। হ্যাঁ। অঞ্জনদা, মঞ্চে গ্যালিলিও এতদিন পরে তুমি কি ব্রেককে অনুসরণ করছো? হ্যাঁ, ব্রেকস্টের গ্যালিলিও, যেটা 3টে হয়েছে, আমি না 3টে, হ্যাঁ, একটা বহুরূপী, একটা সৌম্যবাবু করেছিলেন ফ্রিটজ বেনোভিচ এসে ডিরেক্ট, আর একটা হরিমাধব করেছিল, একটা হরিমাধব তৃতীর্থ বালুরঘাটের একটা দল করেছিল। 3টি আমার দেখা। ওইটাকে আমি এটাকে ওইভাবে ভাঙছো যে আই এম নট আ কমিউনিস্ট, মানে যে একটা চরিত্র এসে, মানে আমি বলছি ওইটা কি ওইভাবে ভাব অনুবাদ করছো? আমি একটু আধুনিকরণ করছি ব্রেক্সটের স্টাইল। ব্রেক্স তো নিয়ম ভেঙেছিলেন প্রচুর, আমি এই থিয়েটারটা অনেক কিছু ভাঙছি। মানে একটা পয়েন্টে ব্রেক্স যে সময় লিখেছিল এবং উনি অস্বীকার করেছিলেন যে নিজের কমিউনিজম অস্বীকার করেছিলেন, গ্যালিলিও অস্বীকার করেছিল যে না যা ভুল বলেছি, পৃথিবী স্থির সূর্যই ঘুরছে। দুজনেই একটা অস্বীকার করেছিল, দুজনেই পরে বেরিয়ে এসে আবার এটা করেছিল। তো সেইটা কম্প্যারিজনস গুলো মডার্ন, কস্টিউমটাও সেমি মডার্ন। এবং আমি যেহেতু গান ভালোবাসি এবং ব্রেক্সট প্রচন্ড গান ভালোবাসতেন, গ্যালিলিওতে গান ছিল না, মিউজিক ছিল। আমি ওই গ্যালিলিওর কিছু কবিতা গানে চেঞ্জ করে আমি নীলকে বলেছিলাম। আমি বলতে চাই মঞ্চে নীলকে পাচ্ছি এবার আমরা। আমি এটা প্রথমে ঠিক ছিল না, কারণ আমি ভেবেছিলাম ওই যে ছোট ছোট কাপলেটস গুলো আমরা গান হিসেবে করব, এবং আমি কিছু অল্প বয়সী ছেলেদের খুঁজে একটা লাইভ ব্যান্ড স্টেজে থাকবে, তারা গান করছে, তারা গ্রিক কোরাসের মতো তারা গল্পটা এগিয়ে দিচ্ছে, তারা কমেন্ট করছে, কিন্তু ভেতর থেকে না, বাইরে থেকে। এবং যেটা এলিয়েনেশন ব্রেস্টের থিওরি, সেটা এলিয়েনেট করছে, এবং সেখানে আমিও ঢুকে পড়েছি। এবার একটা লাইভ ব্যান্ড থাকছে, খুব ইন্টারেস্টিং হচ্ছে, সাউন্ডটা একটা রক সাউন্ডের মধ্যে আমরা করছি। আমরা ব্রেক্সটের পুরনো সুরগুলো ব্যবহার করছি, খুব পপুলার পুরনো সুর, ওইগুলোকে আমরা ব্যবহার করছি। নিজেদের আমি অ্যারেঞ্জ করেছি ওটা, এবং খুব ট্যালেন্টেড কিছু অল্প বয়সী নতুন তারা একদম তাদের ইন্ট্রোডিউস করছে এই নাটকটা, এবং বেশ হচ্ছে মজা। অঞ্জনদা একটা ক্রিয়েটিভ মানুষ অঞ্জন দত্ত, তার ভেতরে একদিকে যেমন গায়ক, চলচ্চিত্র পরিচালক, পাশাপাশি নাট্যকার, অভিনেতা, নাট্য পরিচালক, এইগুলোর মধ্যে কোন রোলটার প্রতি তুমি ইনজাস্টিস করছো বলে মনে হচ্ছে? অনেকের ধারণা যে গায়ক অঞ্জন দত্ত কিছুটা নেগলেক্টেড, এখন তুমি পরিচালনা বা অভিনয়ের দিকে মন দিয়েছো বেশি। আমি মনে করি যেটা নেগলেক্টেড হয়েছে সেটা কিছু করার নেই, ইজ মাই এবিলিটি। আমি অভিনেতা অঞ্জন দত্ত, গায়ক কিন্তু তুমি সত্যি ধরো 93 থেকে শুরু হয়েছিল, প্রায় তো 20 বছর হয়ে গেল, এখনো লোকে গায়ক হিসেবে, আর আমি 2000 সালের পর আর কোনো রেকর্ড করিনি, সেই গানই শুনছে। কিন্তু আমি শুরু করেছিলাম তো অ্যাজ এন অভিনেতা হিসেবে, সেইটা কিন্তু খুব বেশি হয়নি, হাতে গোনা 10টা ছবি করেছি আমি, তারপরে নিজের ছবিতে 2বার অভিনয় করেছি। এই এতদিন পর ঋতু আবার আমাকে নিল, আর ঋতুর ছবিতে অভিনয় করলাম। সেইটা এখন আমি জানি না, মানে যদি কোনো আমার অভিনয় করতে ইচ্ছে করে, ডিরেকশন দেওয়াটা সবসময় আমার মনে হচ্ছে প্রচুর ছবি হয়ে যাচ্ছে, সেই জন্য একটু নাটকের দিকে যাচ্ছি, নাটক করছি। আমার মনে হয় দি অ্যাক্টর হ্যাজ নট বিন, মানে আমি এটা একদম আমার ব্যক্তিগত কথা, এবং আমি জানি না এটা দর্শক কিভাবে নেবে। আমার মনে হয় না আমাকে গায়ক হিসেবে মানুষ যতটা ভালোবেসেছে, ইন্ডাস্ট্রিও যতটা ভালোবেসেছে,
আমাকে ডিরেক্টর হিসেবে প্রডিউসাররা যতটা ভালোবেসেছে, অ্যাজ অ্যান অ্যাক্টর, ট্রু অ্যাক্টর, অঞ্জন দত্তকে কিন্তু ইন্ডাস্ট্রি ততটা ব্যবহার করেনি। এটা আমার এটা মনে হয়, এটা কিন্তু আমার ক্ষোভ নয়। তুমি আমায় প্রশ্ন করলে বলছি দি অ্যাক্টর রঞ্জন দত্তকে কিন্তু খুব একটা যথেষ্ট ব্যবহার করা হয়নি আর কি। কিন্তু ব্যবহার করলে ফল যে পাওয়া যায় সেটা তো রঞ্জনা দেখিয়ে দিয়েছে এবং চিত্রাঙ্গদা দেখিয়ে দিচ্ছে। একই সঙ্গে দুজন পরিচালক পাশাপাশিভাবে, মানে একেবারে পেশাদার অ্যাক্টর তারা নন, তুমি নও বা ঋতুপর্ণ ঘোষ নন, এটা কখনো দর্শকদের মনে হচ্ছে না। হল থেকে বেরিয়ে দুটো নামই আসছে, অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত। সুতরাং আমি অল্প বয়সে যখন অভিনয় করতে শুরু করেছিলাম তখন বম্বেতে আমার ঠিক আগে কিছু অভিনেতা এসেছিল, তথাকথিত স্টার নয়, কিন্তু ওম, নাসির, এরা যতটা, পরবর্তীকালে ইরফান, এখন নওয়াজউদ্দিন, এই যে অ্যাক্টিং ট্রেডিশনটাও অ্যাকসেপ্ট করে মেইন স্ট্রিমে তাদের নিয়ে ছবি করা, এইটা কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম কলকাতায় হবে। সৌমিত্র চট্টোপাধ্যায় এলেন, তাকে মেইন স্ট্রিম ছবি নিয়ে নিল। কিন্তু তারপরে আমরা যখন এলাম, মানে যারা তথাকথিত ভালো অভিনেতা, ভালো সিনেমার অভিনয় করছি, তাদের মেইন স্ট্রিম মিঠুন চক্রবর্তীর পর কিন্তু আর নেই, আর কেউ তাদের সেইভাবে ব্যবহার, যার ফলে তোমরা যুগান্তরেই আটকে রইলে। কোনো মেইন স্ট্রিম আর বুদ্ধদেব ওইখানেই আটকে গেলাম আমি। মানে এইখানে নিয়ে তাকে নিয়ে যে ক্যারেক্টার করা, তাকে নিয়ে কিছু ইন্টারেস্টিং, আমি বলছি না হিরোর পার্ট দেওয়া, কিন্তু ছবি অন্য ধরনের ছবি হওয়া। নাসিরকে নিয়ে তো কমার্শিয়াল ছবি হচ্ছে, সেটা কি একটা কারণ? স্যার বলে একটা ছবি ছিল না নাসিরকে হয়েছে, পূজা ভাট, নাসিরউদ্দিন। হ্যাঁ। একটা কারণ কি এই অঞ্জনদা, যে তখন যে সময়টার কথা তুমি বলছো, সেই সময়টা একেবারে মানে দেগে দেয়া হতো যে এটা হচ্ছে মূলধারার বাণিজ্যিক ছবি, নাচ গান মারপিট, আর এইটা হচ্ছে প্যারালাল ফিল্ম, তথাকথিত আর্ট ফিল্ম, আর্ট হাউস। মানে যে বিভেদ রেখাটা এখন ক্ষীণতর, এখন ভেঙে গেছে, সেটা তখন খুব মানে মজবুত পাঁচিল ছিল আমার মনে হয়। সেটা হ্যাঁ, একদম তুমি একদম কারেক্ট, যে আমরা যারা এই ধরনের ছবিতে অভিনয় করি তারা হচ্ছে আর্ট ফিল্মের নায়ক, আঁতেল, ব্যক্তিগত জীবনেও এরা আঁতেল আছে। আমি আঁতেল হব কেন? আমি অভিনেতা, তারাও আঁতেল ভীষণ। তাদের কথা বলা যাবে না, তারা প্রত্যেক সারা ইংরেজিতে কথা বলবে, নিয়ে আসিস না ইংরেজি বলবে, জানিস তো বাংলা বলতে পারে না, এই সব জন্য আমাদের করতে দেয়নি। আমার মনে হয় ভীষণ বিভেদ, সেটা এখন আমরা ভেঙে দিলাম। মানে যেটা আমার মনে হয় আমরা যদি কন্ট্রিবিউট করে থাকি, অনিরুদ্ধ, আমি, আরো পরবর্তীকালে শ্রীজিৎ, মৈনাক, এই বিভেদটা আমরা ভেঙে দিচ্ছি। প্রসেনজিৎ থাকবে সেখানে নতুন ছেলেরাও থাকবে, সবাই থাকবে। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রসিড। এবং ভালো অভিনেতাকে প্রসেনজিৎ, পরমও থাকে, প্রসেনজিৎ হবে, কিন্তু আগে হলে শুধু এই দল পরমকে নিত, এই দল প্রসেনজিৎকে নিত। এইটা ভাঙার খুব দরকার ছিল, খুব। ঋতু কি করেছে? ঋতু যেটা এক ধাপ ভেঙেছিল, যে মেইন স্ট্রিম অ্যাক্টার্সদের নিয়ে করা, তাদের পপুলার সিনেমাতে নিয়ে আসা, তাই না? কিন্তু ভালো অভিনেতা তো যদি না থাকে, সেইখানে আমার মনে হয় ইন্ডাস্ট্রি একটু ইনজাস্টিস করেছে। মমতার ক্ষেত্রেও করেছে। আমার মনে হয় মমতা খুব ভালো কন্ট্রিবিউট করতে পারতো। মমতা নাম করেছে মা হিসেবে, কিন্তু আমি এটাই বলছি, টিটোদার বউ হিসেবে। কিন্তু মমতা গ্রেট অ্যাক্ট্রেস, নাচতে পারে, কত কি করতে পারতো, সেটা হলো না। আমার মনে হয় মমতা যথেষ্ট ক্ষমতা ছিল, কঙ্কনা থেকে কম, কিন্তু বেশ যথেষ্ট ভালো ক্ষমতা ছিল, সেটা হয়নি, আমাদের হয়নি। আমরা এখন বুড়ো, ও বদমাইশ, অবনী, এইসব করে আনতে হবে, কিছুতে আর রোম্যান্টিক রোলস করা গেল না। আর এই ভেঙে যাওয়াটাকে উদযাপন করতে, ভেঙে যাওয়ার উৎসবটাকে সেলিব্রেট করতে আমরা সিঙ্গাপুরে, যেটা বলছিলাম যে কমার্শিয়াল ছবি আর আর্ট ফিল্মের বিভেদটা ভেঙে গেছে, বাঙালি মাত্র, ভারতীয় মাত্র, অভারতীয়রাও বাংলা চলচ্চিত্র উৎসবে এই সিঙ্গাপুরে ভিড় জমাচ্ছেন। তাদের সঙ্গে আছি আমরাও। এবিপি আনন্দে প্রতি মুহূর্তের খবর দিচ্ছি সিঙ্গাপুর থেকে। এই মুহূর্তে ইউনিভার্সাল স্টুডিওর আরও নানা অংশে নানা কথা নিয়ে আসবো আমরা সঙ্গে। অঞ্জন দত্তের সঙ্গে ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরে বেড়াচ্ছি আমরা সিঙ্গাপুরে। অঞ্জনদা, বাংলা ছবি নিয়ে এত বড় আশার কথা হচ্ছে, আশাবাদের কথা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা বলছে যে এইটা অনেকটা ফুলিয়ে ফেঁপিয়ে দেখানো একটা বেলুন,
তার কারণ হচ্ছে যে এত টাকার ব্যবসা হচ্ছে না, যা ব্যবসা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে তার রিফ্লেকশন হচ্ছে না, যার ফলে এই বাংলা ছবি আগের থেকে ভালো, আরও ভালো, দুর্ধর্ষ হচ্ছে। এটা একটা বায়বীয় ধারণা, এটা ততটা বাস্তব নয়। খানিকটা হয়তো সত্যি, খানিকটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু সবটাই যে মিথ্যে তা নয়। একটা চেঞ্জ এসছে, কিছু কিছু ছবি যে পরিমাণ টাকা সেই ছবি থেকে উঠতো সেই পরিমাণ টাকার থেকে বেশি টাকা উঠছে। অর্থাৎ মানে কম্প্যারেটিভলি যদি আমি একটা তথাকথিত একেবারে বাজারি ছবি গ্রামগঞ্জে চলে, সাউথ ইন্ডিয়ান ছবির কপি করা ছবি 3 কোটি টাকা বা 2.5 কোটি টাকা বাজেট যদি হয় 5 কোটি টাকা তুলছে। এবার একটা 1 কোটি বা 1.25 কোটি টাকার ছবি যদি 2 কোটি টাকাও তোলে বা 2.5 কোটি টাকা তোলে, ইটস স্টিল আ বিগার প্রফিট। তো এরকম ঘটনা ঘটছে, কিছু কিছু ঘটনা ঘটছে, কিছু কিছু পারছে না ঘটতে। কিন্তু এই সময়টা ছিল না, এই সময়টা এসেছে। আমার যেটা মনে হয় যে দেখো, একটা বাংলা গানের সময় এরকম হয়েছিল, বাংলা গান আগে যথেষ্ট বিক্রি হয়েছে, তার মানে এই নয় যে বাংলা গান একেবারে সাংঘাতিক একটা সবাই যা গান করছে তা চলছে, কিন্তু একটা ধারণা এসেছিল বিক্রি হচ্ছে, অনেক অনেক ব্যান্ড বাজিয়েছে, অনেক কিছু করেছে। এটা ইতিহাস ঠিক করবে, মানুষ ঠিক করবে যে। কিন্তু আমার যেটা দুঃখ হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে কোথাও এই যে একটা মানে একসঙ্গে সবাই মিলে আমরা কাজ করছি, পরস্পরের সঙ্গে সেলফ ক্রিটিসিজম আছে। আমি বলতে পারছি সৃজিতের ছবি, তোর ছবিটা আমার ভালো লাগেনি, বা সৃজিতও বলতে পারছি না অঞ্জনদা এটা জমলো না, ব্যোমকেশটা সেকেন্ড, ব্যোমকেশটা ফার্স্টের মতন হলো না। এই হেলদি অ্যাটমসফিয়ারটা যদি না হয় তৈরি, এবং সারাক্ষণ যদি সবাইকার পিঠ চাপড়ে, আমি ঠিক এইটাই আসতে যাচ্ছিলাম অঞ্জনদা, যে এখন যেটা হচ্ছে যে ক্রিটিসিজমটাই আমি অন্তত দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে সমস্ত তুমিও ভালো আমিও ভালো, তুমি অসাধারণ আমি অসাধারণ, এই পারস্পরিক পিঠ চাপড়ানি এটা প্রিভেল করছে। কেউ কারোর সম্পর্কে কোনো কটু কথা বলবে না, খারাপ কথা বলবে না, এবং এমনটা যে আর পৃথিবীতে কোথাও আসুক না আসুক, রাজ্যে আসুক না আসুক, টলিউডে রামরাজত্ব নেমে এসছে। সবাই ভালো কথা বলছে, ভালো ছবি হচ্ছে, ভালো 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 ভালো, মানে এটা তো নিশ্চয়ই রিয়েলিটি হতে পারে না। তোমার ছবি দেখে মানে আমার বক্তব্য থাকতে পারে, খারাপ লাগতে পারে, তোমাকে ঈর্ষাও হতে পারে, সেইটার কোনো রিফ্লেকশন দেখছো? আমার তো মনে হচ্ছে যে বেশি ভালো ভালো। আমার তো এইটা আমি বলতে যাচ্ছিলাম যে প্রসেনজিতের ইন্টারভিউ থেকে আমি এখানেই যাচ্ছিলাম, আজকে ওকে দাঁড়িয়ে ইন্টারভিউটা বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে কোথাও গিয়ে একটা অতিরিক্ত ফুলিয়ে ফাঁপিয়ে একটা ছবি দেখানো হচ্ছে যেখানে সবাই বন্ধু, সবাই ভালো, কোনো সেলফ ক্রিটিসিজম নেই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ও বলতে চাইছে যে মানে সত্যি খানিকটা সত্যি কথা বলতে চাইছে। কিন্তু এটাও তো অদ্ভুত যে এটা কেন আজকে তাদের মানে দুজনে একসঙ্গে কাজ করেছে এতদিন, এই আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে থাকবে যে ঠিক আছে তোমারও কিছু ভালো আছে আমারও কিছু ভালো আছে। অবভিয়াসলি হি ইজ দ্য বিগার স্টার দেন সৃজিত ইজ এ ইয়াং গাই হুজ কাম আপ এন্ড বিকাম স্টার। কিন্তু এর মধ্যে যে হেলদিনেসটার একটা কোথাও আমি গিয়ে সব ইন্ডাস্ট্রিতে মানে এটা তোমাদের সময় ছিল মানে অপর্ণা সেন? না, অনেক কম, অনেক কম। তখন বিবিএম ছিল না, কিন্তু এটাও কি ছিল না? না, তখন পরস্পর সম্পর্ক অনেক ক্রিটিক্যাল ছিল। আচ্ছা, অনেকের সম্পর্ক ক্রিটিক্যাল ছিল, এত সবাই মিলে এত ভালো বলতো না আমার মনে হয় না। মানে এরকম ঘটনা ঘটেছে যে সত্যজিৎ রায় এবং মৃণাল সেন ওই পরের পর চিঠি লিখে গেছেন আকাশ কুসুম নিয়ে, কিন্তু শেষ দেওয়ার অলসো মানে ফেস্টিভ্যালে যখন গেছে তারা বন্ধু। এই যে সেলফ ক্রিটিসিজমের ছবিটা যদি এটা না থাকে তাহলেই কেউ দুমদাম করে এই ইন্টারভিউ গুলো হবে বলে আমার মনে হয় আর কি। আন্ডারস্ট্যান্ডিং গুলো থাকা দরকার আর কি। আমি ওকে এনেছি, আমি ওর থেকে বড়, আমি ওর থেকে এটা ভেতরে রেখে দিয়ে, মানে আমি বলছি যে আমি কিন্তু যতটা সহজে আজকে অপর্ণা সেনকে বলতে পারবো রিনাদি তোমার রীতি মৃণালিনী আমার একদম ভালো লাগেনি, বা যতটা সহজে আমি ঋতুকে বলতে পারবো ঋতু তোমার ছবিটা আমার এটা একদম ভালো লাগেনি, ততটা সহজে আমি অনেস্টলি সৃজিত বা কৌশিক বা বৈনাককে বলতে পারছি না। কেন হচ্ছে এটা? কারণ ওরা বোধহয় মেনে নিতে পারবে না, প্রকাশ্যে মেনে নিতে পারবে না। এটা তোমার ধারণা না বাস্তবের ভিত্তিতে দাঁড়িয়ে তোমার ধারণা? ভিত্তিতেই আমি বলছি যে এই একটা কোথাও কি একটা অসুবিধা আমি ফিল করি। আমি টিটোদাকে বলতে পারি, দীপঙ্কর দেখে দীপঙ্কর কারণ আমি তাকে ভালো বলেছি এবং ভালো বলবো বলেই ওনাকে আমি যদি বলি যে আপনার এই অভিনয়টা ভালো লাগেনি, উনি আমার সঙ্গে কথা বন্ধ করে দেবেন না। কিন্তু এই কথাটাই আমি চট করে কি ধরো প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলতে পারি, আমি কি বলতে পারি, তুমি বলবো হয়তো সেই পরিচয়টা নেই। আমি বলছি এই জেনারেশনের এই এটা অসুবিধা আছে। আমি তো
এটা কিন্তু আমি জানি না এটা কে সৃজিৎ কিভাবে নেবে। সৃজিৎ কি আমার সম্পর্কে সহজভাবে বলতে পারবে যে অঞ্জনা আমার এটা ভালো লাগছে না, কেন এখন তুমি বলো কেন বলতে পারছি না আমি, সেটা একটা 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 মিডিওক্রিটি এসছে আমাদের মধ্যে। আমরা সবসময় একটা, কেন তোমার কি মনে হয় কেন? আমার মনে হয় যে পুরো আগে তো ছিল খানিকটা, হ্যাঁ। আগে আমাদের মোটামুটি ছিল, এখন চিরকাল বাঙালি কাঁকড়া ঠিকই আছে, হ্যাঁ। কিন্তু তাও একটা পরিবেশ ছিল, হ্যাঁ ঝগড়া করছে একসঙ্গে আছে, এরকমই অনেক এক্সাম্পল দেখাতে পারি। তারা অনেকে ঝগড়া করেছে আবার একসঙ্গেও আছে, কিন্তু এখন এত বেশি বেশি ভালো 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 ভালো, অথচ আমি বলছি আমি জানি যে ভেতরে ভেতরে আমি সেইটা শেয়ার করতে পারবো না, ক্রিটিসিজমটা শেয়ার করতে পারবো না আমরা। এটা কেন তো তোমার মনে হয় কেন? আমি এক্ষুনি দাঁড়িয়ে বুঝতে পারছি না। আমার মনে হয় যে দেখো এতে মিডিয়ারও একটা ভূমিকা আছে, যে তুমি যখন অন্যর ছবিকে ভালো বলছো, সেটা আগে ছিল যে সমস্ত সমালোচনার জায়গাগুলো খুব ব্যক্তিগত ছিল, হ্যাঁ। তুমি রিনাদিকে কানের কাছে মুখ নিয়ে বলছো, এখন তুমি হয়তো একটা পত্রিকার জন্য রিভিউ লিখছো, সেইটার ওপর একদম একটা কমার্শিয়াল ইন্টারেস্ট সেই প্রযোজক সেই পরিচালকের থাকছে যে তুমি খারাপ বললে তার ছবিটা অ্যাফেক্টেড হবে। অ্যাজ আ পরিচালক তুমিও হয়তো চাইছো না যে আর্থিক একটা ক্ষতি বা অতটা স্ট্রং ক্রিটিসিজম করতে, যার ফলে ব্যবসাটা হ্যাম্পার হবে না। তুমি ভালো বললে প্রতিদানে তুমি চাইবে যে তোমার ছবি যখন রিলিজ করবে সেই অভিনেতা বা সেই পরিচালক তোমার ছবিকেও ভালো বলবে। আমি বলছি এইটাই একটা পারস্পরিক পিঠ চাপড়ানি, যার ভেতর একটা পর্যায়ে অবধি হয়তো কোনো ক্ষতি নেই, কিন্তু তার বেশি হয়ে গেলে তখন পুরো বন্ধুত্ব এবং ভালো সম্পর্কটা খুব মানে ওই ফ্যানার মতো হয়ে যায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ। জাস্ট রিভিউ মানে ডিরেক্টররা রিভিউ করছে বলে হতে পারে একটা, সব জায়গায় ডিরেক্টররাই মন্তব্য দিচ্ছে বা অ্যাক্ট্রেসরা আজকের ঋতুদার ছবি খারাপ বললে হ্যাঁ। পাঠ পাবো না, হ্যাঁ। অঞ্জনদার ছবিকে ভালো বলতে হবে কেন হ্যাঁ। পাঠ পাবো, হ্যাঁ। এই বোকামিটা হচ্ছে হয়তো। হ্যাঁ। কিন্তু আমি বলছি যে সেটা কি রিভিউ পড়ে কি লোকে ছবি দেখতে যায়? আমার আরেকটা কথা মনে হয়, সত্যি দেখতে যায় রিভিউ পড়ে কেউ ছবি, ভালো ছবি যেন হবার জন্য? আমি যদি একটু ব্রডলি এই ইন্ডাস্ট্রির সমস্যাটা দেখি, আমাদের গোটা রাজ্যের গোটা সমাজের সমস্যা হচ্ছে পোলারাইজেশন। হ্যাঁ, আমরা টু হ্যাঁ, মাচ হ্যাঁ, পোলারাইজ, হ্যাঁ, মানে হ্যাঁ, যেই হ্যাঁ, তুমি হ্যাঁ, বলবে যে ওর ভালো এর খারাপ, হ্যাঁ। সঙ্গে সঙ্গে মনে করা হবে তুমি এ এবং সে একটা ক্যাম্প, হ্যাঁ, এরা তার হ্যাঁ, বিরোধী হ্যাঁ, ক্যাম্প। হ্যাঁ, হ্যাঁ। এটা তুমি লক্ষ্য করে দেখো, আগে মানে এটা পলিটিক্স করেছে, পলিটিক্স এইটা পলিটিক্স করেছে। এবং তুমি গ্রামে দেখবে, মানে আমি তো ধরো গত 10 বছর ধরে দেখছি নতুন একটা প্রবণতা, সিপিএম এর গ্রাম তৃণমূলের গ্রাম। হ্যাঁ। মানে প্রত্যেকটা মানুষ যারা হয়তো প্রতিবেশী, যারা হয়তো ভাই, যারা হয়তো একেবারে রক্তের সম্পর্ক, তারাও কিন্তু ও সিপিএম পার্টি করছে, এ তৃণমূল করছে, অতএব শত্রু। এই শত্রুতাটা কি কোনোভাবে তোমাদের ইন্ডাস্ট্রিতেও এফেক্ট করছে? মানে আমি বলছি এই মানসিকতাটা, এই হ্যাঁ, mindset-টা। আমার মনে হয় এইখান থেকেই এইটা এসে গেছে, মানে পলিটিক্স, আমরা ওভারঅল একটা পলিটিক্যাল স্ট্যাগনেন্স ছিল, সেখান থেকে আবার একটা নতুন পলিটিক্স এসছে, তো সব মিলিয়ে ঝুলিয়ে এবং দেশের এই যে পলিটিক্যাল এবং সোশ্যাল অবস্থাটাই রিফ্লেক্ট করছে, আর একটু বেশি টাকা, আর একটু বেশি গ্লস, আর একটু বেশি গ্ল্যামার আছে বলে এই একই মানসিকতা কিন্তু রিফ্লেক্ট করছে। মানে সুমনকে আমি অনেক জায়গায় মেনে নিই, সুমন আমাকে অনেক জায়গায় মেনে নেয় না, কিন্তু আমাদের বন্ধুত্বর তো ক্ষতি হয়নি, বন্ধুত্ব কোনোদিন তো হয়নি। কথা মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি, অন্যদিকে তাকাবো না, ও তৃণমূল করে, অমুক করে, তমুক করে, আনপ্রেডিক্টেবল, আজ এটা বলছে কালোটা বলছে, আমার কিছু, কিন্তু বন্ধুত্বটা কোনোদিন তো ক্ষতি হবে না তার জন্য। এইখানে কিন্তু বন্ধুত্বও ক্ষতি হয়ে যাচ্ছে। এবং এই যে সমালোচক মানেই শত্রু, হ্যাঁ, এই হ্যাঁ, ধারণাটা হ্যাঁ, তো রাজনীতি আমাদের রাজনীতি দিয়েছে। দিয়েছে। যদি আমি আজকে ক্রিটিক্যাল হই অফ সিপিআইএম পার্টি, বা আমি যদি ক্রিটিক্যাল হই অফ তৃণমূল, তার মানে আমি তৃণমূলের শত্রু, বা আমি তার মানে সিপিএম, তা তো নয়। আমি একটা বেসিক জায়গায় হয়তো ক্রিটিক্যাল হয়েছে, কিন্তু আবার অনেক জায়গায় আমি ক্রিটিক্যাল নই, অনেক জায়গায় আমি তাই সেটাকে মনে করি ভালো হয়েছে, মানে তারা এসছে তো ভালো হয়েছে, ডেফিনেটলি একটা পরিবর্তন হয়েছে তো ভালো হয়েছে। কিন্তু এই যে একটা সমালোচনা বা কি বিরুদ্ধে বলা মানে সে শত্রু হয়ে যাওয়া, আমার মনে হয় এটা পলিটিক্স থেকে আমাদের মধ্যে এসছে, এবং সিনেমাতে এটা যথেষ্ট আছে, ডেফিনেটলি আছে, এবং সেই শত্রুটা দেখানো যায় না, তাই ওপর মিত্রতাটা বেশি দেখাচ্ছি আমরা, এটা কিন্তু ঘটনা। আমি আমার এটা যদি সৃজিত দেখে বা মৈনাক দেখে, ওরা প্লিজ জানুক যে ওদের আমি চট করে খারাপ বলতে পারি না, আমি বলতে চাই বা ওরাও আমাকে বলতে পারে না, এটা বলুক না। এই মাঝখানে একটা হলো, একটা সবাই মিলে একটা কোবরা গ্যাং না কি করা হলো, তাদের এজেন্ডা হলো আমরা সবাইকে ভালো বলবো। কেন? আমার কথা হচ্ছে কেন ভালো বলবো সবাইকে? খারাপও তো বলতে পারি, কেন এফেক্টেড হবে মানুষ? কেন এফেক্টেড হবে মানুষ? তো দেখতেই যাবে এবং বন্ধুত্বটাও থাকবে। এইটা এবং আমি অন্যভাবে দেখি, এবং অ্যাক্টরসরা কাউকে খারাপ বলে না, কারণ সবাইকার পাঠ পেতে হবে, সব ভালো লাগে। মিউজিক ডিরেক্টর কাউকে খারাপ বলতে পারবে না। আর দেখো অঞ্জনদা, বন্ধু শব্দটা
বন্ধু তো সেও যে আমার ভুলগুলো ধরিয়ে দেবে, যে আমার হ্যাঁ, সমালোচনা করবে, হ্যাঁ, হ্যাঁ। যার ফলে বিবিএম বন্ধুত্বটা আমার মনে হয় মানে এর থেকে মানে খারাপ এবং বায়বীয় বন্ধুত্ব, ক্ষতিকর বন্ধুত্ব আর হয় কিনা আমি জানি না। হ্যাঁ, এবং তুই বিবিএম এর কথা এলে বলেই বলছি, হ্যাঁ আর একটা ঘটনা ঘটেছে, একটা ভার্চুয়াল জগতে এসেছি আমরা, একটা ভার্চুয়াল রিয়ালিটি। ফেসবুকে আমি অনেকের সঙ্গে অনেক কিছু শেয়ার করছি যার সম্পর্কে আমি কিছুই জানি না, অযথা শেয়ার করছি। এই যে একটা মিথ্যের উপর দাঁড়িয়ে বেঁচে থাকাটাও এফেক্ট করছে আমাদের। কমিউনিটি ফেকিং এটা হ্যাঁ, নতুন হ্যাঁ, টার্ম হ্যাঁ, এসেছে, হ্যাঁ। মানে পুরোটাই ফেক, মানে আমার জগৎটা মেকি, আমার বক্তব্যগুলোও মেকি, হয়তো আমার পরিচয়টাও মেকি। সেইটা আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি, বিকজ অলসো একটা সিনেমা তো ইন্ডাস্ট্রি, সেটা ভীষণভাবে রিফ্লেক্টেড হচ্ছে আমি দেখি আজকাল। এবং সেইখানেই দেখো, সেইখানেই হঠাৎ সবাই বলছে প্রচুর অনেক টাকা হচ্ছে, অনেক টাকা হচ্ছে, অনেক টাকা হচ্ছে, দাম করে আবার এসে বললো কোনো টাকা হচ্ছে না, মিথ্যা কথা হচ্ছে। এই যে এক্সট্রিম কথাগুলো হচ্ছে, শেয়ার করা, জেনুইন যেদিন হবে কথা সেদিন হবে। তবে এটা ঠিকই যে অনেকে ছবি করছে, অনেকে ছবি করছে, এবং আমি আবার ফিরে আসবো তোমার পুরনো কথা, যে আমি বিশ্বাস করি, আমি নতুনকে বিশ্বাস করি, আমি অল্প বয়সীদের বিশ্বাস করি। আমি আজকে তাদের সমালোচনা করছি তাদের মেন্টালিটির সমালোচনা করছি, তাদের ট্যালেন্ট আমি সমালোচনা করছি না। আমি মনে করি শ্রী ট্যালেন্টেড, আমি মনে করি কৌশিক ট্যালেন্টেড, আমি হাজারবার মনে করি মৈনাক ট্যালেন্টেড, এরা সকলেই ট্যালেন্টেড। কিন্তু কোথাও গিয়ে এদের এই মানসিকতাটা হ্যাজ টু চেঞ্জ, আদারওয়াইজ নতুন কি করে হবে, মানে আরো বেটার কি করে হবে। অঞ্জনদা, বারাদিন তুমি করেছিলে, আমি নিজে তখন স্কুলে পড়ি, বান্ধবীকে নিয়ে দেখতে গেছিলাম, বেশ ভালো লেগেছিল, ততটা চলেনি। আবার বিবিডি, এই মাঝখানে বউ ব্যারাজ, মাঝখানে বউ ব্যারাজ। তো এই তো হিন্দি ছবি বাজারটা নিয়ে তোমার কি ধারণা? বাংলা ছবির যেমন একটা গুণগত পরিবর্তন এসছে, দর্শকের চাহিদা, মানসিকতা এবং ছবি চলার ক্ষেত্রে, হিন্দিতে ছবিটা ঠিক কিরকম বলে তোমার মনে হয়? দেখো, আমার যেটা নিজের মনে হয়, এখানে আমার বলার আছে অনেক কিছু, আমি ছোট করে বলছি। আমি সবসময় মনে করেছিলাম দ্যাট আমি কলকাতা, যেহেতু বাংলা ইংরেজি আগে শিখেছি, বাংলা পরে শিখেছি, যে বাংলা কলকাতা থেকে ইংরেজি করা যায়, কলকাতা থেকে হিন্দি ছবি করা যায়। আমি বিশ্বাস করেছি কলকাতা উষা উতুপকে তৈরি করেছে, কলকাতা থেকে কত লোক, সলিল চৌধুরী থেকে আরম্ভ করে কত 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 মানুষ, হেমন্ত, হ্যানা ত্যানা, কত লোক গেছে, মানে শরদিন্দু বাবু গিয়ে স্ক্রিপ্ট লিখেছে বম্বেতে। সো কলকাতা হ্যাজ কন্ট্রিবিউটেড, বাঙালি কালচার হ্যাজ কন্ট্রিবিউটেড ন্যাশনাল কালচার। মনে করা হতো যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির 70% বাঙালি বাঙালিতে। তো সেইটা একটা বিশ্বাস আমার ছিল, এবং আমি সবসময় মনে করেছি কলকাতায় বসে হিন্দি ছবি করা যায়। দ্যাট ইজ ওয়াই বারাদিন ট্রাই করা হয়েছিল, কিন্তু ততটা চললো না, বিকজ তখন মানে এই মিডল অফ দ্য রোড সিনেমা ছিল না, মানে হয় টোটাল কমার্শিয়াল নয় টোটাল আর্ট। আমি শ্যাম বেনেগালের দলেও হলাম না, আবার শাহরুখ খানের দলে দিলওয়ালে দুলহানিয়া হলো না, ছবি গেল চৌপাট হয়ে। কিন্তু আবার আমি বিবিটিতে এটা চেষ্টা করলাম, কলকাতা থেকে হিন্দি ছবি করা, কলকাতায় থেকে। আমার মনে হয় এটা আমার একটা চেষ্টা আছে। যখন আমি বারাদিনে ফেল করলাম, তখন আমি বললাম না, তাহলে বাংলায় গান করলাম, সাকসেসফুল হলো, তখন আমি ঠিক করলাম অন্য ধরনের বাংলা সিনেমা করবো, বং কানেকশন করলাম। কিন্তু আমার এই ইচ্ছেটা চলছে, বং কানেকশন, চলো লেটস গো, ম্যাডলি বাঙালি, এটা চলছে। কিন্তু আমার মাঝে আবার একটা বিবিডি করলাম, সেটা যে কোনো কারণে রিলিজ হলো না। কিন্তু আমার মানে আমি জানি যে, আমি জানতাম, এখনো জানি যে এর একটা বাজার আছে, এর একটা জায়গা আছে। কিন্তু সুজয় ঘোষের কাহিনী হই হই করে চললো কলকাতার পটভূমিকায়, আর ঠিক একই আর ডিটেকটিভ থ্রিলার কলকাতার পটভূমিকায় আমি করেছিলাম। সুজয়কে হ্যাটস অফ করে দিল। কিন্তু আমার সবসময় মনে হচ্ছে ন্যাশনাল জায়গায় যাওয়া যায়, মানে বাঙালি ক্যান ডু ইট। ছবি রিলিজ করার ইচ্ছে আছে ভবিষ্যতে, মরে যাওয়ার আগে একটা হিন্দি ছবি করার। তোমার ছবিতে হিন্দি হোক বা বাংলা, স্টার ভ্যালুটাকে কতটা তুমি ইউজ করতে চাইবে? না, হিন্দি হলে আমি হিন্দিতে ভালো অ্যাক্টর ইউজ করবো। আমি নওয়াজউদ্দিনকে ইউজ করলাম, আমি কঙ্কনাকে ইউজ করব। আমি আমার ছবি তো কে মেনন করেছে, নাসিরুদ্দিন করেছে, সোনালী কুলকার্নি করেছে। আমি এদের নিয়ে কাজ করব, মানে ভালো যারা রয়েছে বম্বেতে, অজস্র ভালো ভালো অ্যাক্টর এসছে। আমি তাদের, চন্দনকে নিয়ে আমি একটা বাংলা ছবি করছি, চন্দন রায় সাহাকে ব্যবহার করব। এবং আমি জানি ইট ওয়েল ওয়ার্ক ন্যাশনালি, মানে আই ডোন্ট নিড, আমি যদি আজকের হিন্দি ছবি করতে যাই, আই ডোন্ট নিড আ স্টার টু সেল দ্যাট ফিল্ম। কারণ আমি অবভিয়াসলি আমি ডেফিনেটলি এটা 10 কোটি টাকা বাজেট হবে না, কত 6-7 কোটি হবে। 6-7 কোটিতে ছবি করা সম্ভবই নয় বম্বেতে, সম্ভবই নয়। মানে স্টার নয়, বাড়ির লোককে দিয়ে অভিনয় করতে হবে। কিন্তু আমি সেখানে যথেষ্ট ভালো লোকজন নিয়ে আমি ঠিকঠাক করে করব। বাড়ির লোক তো মিউজিক ডিরেক্টর পাবে, বাকিদের তো পয়সা দিতে হবে। না, আমি সেখানে আমি বলছি আমি স্টার আমার দরকার নেই, মানে আই ডোন্ট নিড আ স্টার।
সেই অর্থে, আনলেস এন্ড আনটিল ছবিটা সেরকম, কিন্তু তাদের ডেটস ফেটস হ্যানা ত্যানা খুব ঝামেলা। আর সত্যি তো বিদ্যাবাল এখন বিদ্যাবালের নিজের স্টার, কিন্তু সে অর্থে তো আগেকার যেরকম ছিল যারা পুরুষ স্টার দরকার, কাহানি তো দরকার পড়েনি। এই তো অনুরাগের ছবিতে তো কোনো স্টার দরকার নেই, মনোজ বাজপেয়ী, তারপরেই তাদের নওয়াজুদ্দিন, কোনো স্টার আমি যে ধরনের ছবি কোথায় দরকার পড়বে না, ভালো গান থাকবে, কিন্তু একটা দুটো হিন্দি ছবি করার আমার খুব ইচ্ছে আছে। থ্যাংক ইউ অঞ্জনদা। অঞ্জনদা আর নীলের সঙ্গে ইউনিভার্সাল স্টুডিওয়ে আমাদের আড্ডা চলছে। বাংলা ছবি এবং অবশ্যই গ্লোবাল ছবি, হিন্দি ছবি তো আছেই, আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। অসাধারণ একটা অভিজ্ঞতা ইউনিভার্সাল স্টুডিওতে। হ্যাঁ, সিঙ্গাপুর নিঃসন্দেহে আমেরিকার ইউনিভার্সাল স্টুডিওতে থেকে অনেকটা ছোট। দর্শকদের মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ইউনিভার্সাল স্টুডিও আমরা দেখিয়েছি, তার থেকে ছোট হতে পারে, কিন্তু যথেষ্ট কম্পোজিট এবং যথেষ্ট ক্রিয়েটিভিটির সঙ্গে 4Dকে ইউজ করে সিঙ্গাপুরের এই ইউনিভার্সাল স্টুডিও তৈরি হয়েছে। সুতরাং আমাদের সফর চলছে। আড্ডা চলছে আমাদের রঞ্জনদা আর নীলের সঙ্গে সিঙ্গাপুরের এই ইউনিভার্সাল স্টুডিও থেকে। নীল, বাবার গান, তোমার সুর, কোন অভিনেতার লিপে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর হয় না যেটা অমুকের লিপে বা এই গানের সঙ্গে মেজাজটা বুঝে লিপটা এই অভিনেতা ভালো দেবে, সেরকম তোমার একটা চয়েস বলো না? বাবার লেখা আমার সুর মানে ভালো দিয়েছে না, কাকে মিউজিক ডিরেক্টর হিসেবে তোমার মনে হয় যে তিনি লিপ দিলে গানটার প্রতি জাস্টিস হবে, তোমার সুরটার প্রতি জাস্টিস হবে, বেশি পপুলার হতে পারে? হ্যাঁ, এটা ডিপেন্ড করে থাকে, মানে অনেক এখানে আমাদের এখানে একটু অনেকেই করতে পারে, ডিপেন্ড অন গাইবে কে। যদি বাবা গায় তাহলে বাবা গাইছে, মানে আমি এই জায়গা থেকে প্রশ্নটা করছি যে এরকম উত্তম কুমার ঠোঁট ফাঁক করলেই একটা পারসেপশন, সেই যুগের দর্শক ভাবতেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের গলাটা শুনবো বা কোনো কোনো গানে মান্নাদের গলাটা শুনবো। সেটা সত্যি বলতে কি, যেটা আমাদের এখানে এই যুগটা আর নেই এখনো, সেটা বদলে গেছে বাংলা ছবিতে, যে এত অল্প বয়সীরা আসছে, মানে সেইটা সত্যি আমার কাজে হয়ে ওঠেনি। যদিও বাবার লেখা আমার সুর সব থেকে বেশি পপুলার মাঝিরে সায়নের গলায় মুখে শান গেয়েছে, কিন্তু এটা একটা ম্যাজিকের মতো ওয়ার্ক করে। আবার অনেক সময় আমি দেখেছি ম্যাডলি বাঙালি বা চলো লেটস গো অল্প বয়সীরা করছে, সুতরাং সত্যি সেইটা নেই যে এখনো যে হিরো এর গলায় সব থেকে বেশি ওয়ার্ক করবে। যদি আমার সেভাবে এখনো সেই রকম অ্যাক্টার্স, মানে সেই রকম ফেসও এখন সেরকম নেই, সেরকম হিরো নেই, যে সেটা একদিক দিয়ে কিন্তু হেলদি হয়েছে, ওইরকম একটা ব্যক্তি কেন্দ্রিক, যে পরমের গলায় কারিশমা নির্ভর ব্যাপারটা নয়, অনেক ব্রড বেস হয়েছে। মানে আমি শানও পরমের গলায় গিয়েছে, অনুপমও পরমের গলায় গিয়েছে, আমি মিউজিক করেছি, জানি দেখা হবে তো কৃষ্ণচূড়া গানটা, বা আবার ব্রেক ফেল কৌশিক গাঙ্গুলিতে শান গিয়েছে, পরমের মুখে গিয়েছে। সুতরাং এখন আমার মনে হয় অভিনেতা এই যে অল্প বয়সী যারা আসছে, আমার ব্যাচমেটস যারা, তারা অনেক বেশি আমার মনে হয় কোঅপারেট করে ব্যাপারটার মধ্যে ঢুকে যেতে পারে, অনেক বেশি ইজিলি নিজেকে ঢুকিয়ে দিতে পারে বিভিন্ন গলায়। আর গানও যেরকম হচ্ছে, আমার মনে হয় যে গায়করা এত মডার্ন যারা গাইছে তারা এত বেশি ইন্টারেস্টিং, তারা যে কোনো অ্যাক্টরসদের মুখে মোটামুটি ফিট করে যায় যদি গানটা ভালো হয়। সত্যি আমাদের সেরকম যুগ আর নেই, যে সেরকম হিরো নেই এখনো, আমরা আশা করি হতে পারে। অঞ্জনদা তো এত ভার্সেটাইল, মানে ধরো গানের পাশাপাশি অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, মঞ্চ পরিচালনা, নাটক, তোমার মানে এই সঙ্গীত নির্দেশনার পাশাপাশি আর কোন বিষয়টা তোমার নিজের খুব ভালো লাগে? মানে আমি বাবার সঙ্গে তুলনা করছি না, কিন্তু তোমার অন্য নীলটা ঠিক কিরকম, মানে সিনেমার ক্ষেত্রে? হ্যাঁ, মানে ধরো চলচ্চিত্র পরিচালনার বাইরে যে নীলটা, সে কিরকম, সে কি করতে ভালোবাসে? আমি খুব খাদ্য রসিক এবং রান্না করতে ভালোবাসি, সুতরাং আমার ভবিষ্যতে একটা ছোট্ট পরিকল্পনা একটা ছোট্ট রেস্টুরেন্ট করার, সেটা নিয়ে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এবং আমরা যে এত পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেগুলোকে কালমিনেট করে যদি কলকাতায় আনা যায়, তো খুব ইন্টারেস্টিং। আমি নিজেই করবো রান্না, আমার ফ্রি টাইম না, ট্রেন করে দেবো, সেটা খুব ইচ্ছা। একটা রেস্টুরেন্ট, সেখানে ভবিষ্যতে হয়তো একটা মিউজিক হলো, একটা কিছু লাইভ ব্যান্ড থাকলো, এটা কলকাতায় নেই সেরকম ভাবে, সেইটা একটা দিক। মানে রান্না করা আমার পরিবারেও আছে, যে বাজার করা, রান্না করা, খাওয়ানো,
এটা খুব হয়েছে। সুতরাং একটা ওইটা, আরেকটা যেটা আমার খুব ইচ্ছে করে স্ক্রিপ্ট লিখতে, যেটা আমি ভাবি যে অনেকগুলো আইডিয়াজ আছে, আমি নোট ডাউন করে লিখি সত্যি, এবং আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতেও একটু অন্য রকমের স্ক্রিপ্ট যদি লেখে তার একটা হয়তো মানে হতে করা যেতে পারে। এই সময়টা ভালো স্ক্রিপ্ট দরকার, স্ক্রিপ্ট লেখা একটা সময় ছিল সুমন ভালো না নচিকেতা ভালো, এই ধরনের লাগিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল। যদিও অঞ্জন দত্ত আর কবির সুমন বা তখনকার সুমন চট্টোপাধ্যায়ের ক্লাসটা তত ছিল না, কারণ দুজনের ভক্ত পরিমণ্ডলে একটা সিমিলারিটি ছিল। তো তোমায় যদি মিউজিক ডিরেকশনের দিক থেকে, মানে ব্যক্তি নীলের কাছে, পুত্র নীল নয়, কবির সুমন এবং অঞ্জন দত্তের মধ্যে চয়েস করতে হয়, কাকে তুমি বেশি নাম্বার দেবে, কেন দেবে? আমি অঞ্জন দত্তকেই বেশি নম্বর দেব। তার কারণ এটা একেবারেই পুত্রনীল নয়, তার গান একেবারেই অন্যরকম একটা ধাঁচা থেকে এসছে। তার মধ্যে হয়তো অনেকগুলো ধাঁচার মিল আছে, কিন্তু সেটা এমনই একটা ধাঁচা যে কারণে আমার মনে হয় একটা পয়েন্টের পর আর বাবা গান লেখেনি, এখন আর লিখতে পারছে না, কারণ সেই ধাঁচাটাকে এক্সপ্লয়েট করে নিজের পার্সোনাল জায়গা থেকে যে গান লেখা, যে আলী বাবা, নাম আমার আলী বাবা, শুনতে কি চাও, বা বেলা বোস, বা মালা, এত গল্প, ব্যালাড, এইটা বোধহয় বাংলা গানে আসেনি দুম করে আগে থেকে একটা, মানে সেটা তার মধ্যে কবি সুমনও আছে, কিন্তু আমি একটা জায়গা থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে বাবার গানগুলো, অঞ্জন দত্তর গান গাওয়া খুব সহজ, মানে এতই ইজি টিউন এবং ইজি কথা, যেটা আলাদা করে সত্যি বাংলা গানে যে কেউ, অনেকে যারা গান গাইতে পারে তারা খুব ইজিলি এই গানটা গিয়ে দেবে, সুর সোজা, এবং সেইখানে আমার মনে হয় আমি সেটুকু দেব। থ্যাংক ইউ নীল, অনেক অনেক শুভেচ্ছা। ইউনিভার্সাল স্টুডিওয়ে আমাদের আড্ডা চলছিল বাংলা ছবি নিয়ে, হিন্দি ছবি নিয়ে, গ্লোবাল সিনেমা নিয়ে। আড্ডা মারার এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে? স্থান মাহাত্ম্য কাকে বলে, এই সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিওয়ে পা রেখেই বোঝা যায়। নিঃসন্দেহে আমেরিকার ইউনিভার্সাল স্টুডিও থেকে বিষয় বৈচিত্র্যে বা আকারে হয়তো ছোট, কিন্তু প্রাণে স্পন্দন, হলিউডের স্পন্দন এখানে একটুও কম নয়। সুতরাং ওই আড্ডা চলবে, আপনারা দেখতে থাকুন সিনে সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে আপনাদের সঙ্গে থাকবো আমি সুমন। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।